জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন, ফ্যাসিস্টের মুখোশ উন্মোচনের আশা প্রধানমন্ত্রীর। অহেতুক অস্থিরতা তৈরি করে পলাতকদের ফেরানোর চেষ্টায় কেউ কেউ। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে তাদের পূর্বসূরিদের সাহসী ইতিহাস যেমন তুলে ধরবে, অপরদিকে তাদের সামনে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। প্রতিবাদের মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। রাজনীতি দিশা হারালে পথ প্রদর্শক হবে জুলাই জাদুঘর উদ্বোধনীতে ডক্টর ইউনূস। এখান থেকে নতুন যাত্রাপথ রচনা হবে। আমরা পথ হারিয়ে ফেললে এখানে এসে পথ খুঁজে নেব। যদি আমাদের চিন্তায় কোনো গাফিলতি আসে, আমরা এখানে তার ঠিকানা বার করব। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দ্রোহের আগুনে মুক্তির ৩৬ জুলাইয়ে শহীদদের স্মরণ, গণ অভ্যুত্থানের চেতনায় দেশ গঠনের অঙ্গীকার, শেখ হাসিনার ফাঁসি কার্যকর করে ফ্যাসিবাদের ইতি টানার ঘোষণা। অধিকার হরণ হলেই প্রতিরোধের হুঁশিয়ারি জামাত আমিরের, নতুন কোনো ফ্যাসিবাদের উত্থান হতে না দেয়ার প্রত্যয় ১১ দলের, দ্রুত জুলাই হত্যার বিচার দাবি। জুলাই হত্যা মামলায় দণ্ডিত শেখ হাসিনাকে ফেরানো যায়নি ২ বছরেও প্রত্যর্পণে ভারতকে চিঠি, আইনি ও কূটনৈতিক তৎপরতায় দেশে এনে রায় কার্যকরের আশা। আওয়ামী ফ্যাসিবাদের পতনের দিনে দুয়ার খুলল জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের। উদ্বোধন করে ১৬ বছরের দুঃশাসনের নিদর্শন ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে আলোচনা সভায় বলেন, ফ্যাসিস্টের মুখোশ উন্মোচনে ভূমিকা রাখবে এই জাদুঘর। সরকার প্রধান বলেন, অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে কেউ কেউ। এর মাধ্যমে পলাতকদের ফিরে আসার পথ তৈরি করা হচ্ছে কিনা তা ভেবে দেখার দরকার। বর্ষা বিপ্লবের ২ বছর পূর্তিতে দুয়ার খুলল জুলাই ৩৬ গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের। বুধবার সকালে উদ্বোধন করে ২৪-এর গণ অভ্যুত্থানের স্মৃতিচিহ্ন নিয়ে গড়ে তোলা বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভামঞ্চে আসেন সরকার প্রধান। বলেন, ফ্যাসিস্টদের মুখোশ উন্মোচন করবে জুলাই জাদুঘর। আজকের ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে তাদের পূর্বসূরিদের সাহসী ইতিহাস যেমন তুলে ধরবে, অপরদিকে তাদের সামনে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। গণ অভ্যুত্থানে হতাহতের ঘটনায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য বিচারের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা হতাহত হয়েছেন, পর্যায়ক্রমে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সেই বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য। সরকার মনে করে আইনের শাসন নিশ্চিত করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন, সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে তাদের নামে তাদের এলাকায় যে কোনো একটি প্রতিষ্ঠানের নামকরণ করা হবে। প্রধানমন্ত্রী বলেন, পলাতক ফ্যাসিস্টদের ফিরে আসার পথ তৈরিতে অহেতুক ইস্যুর মাধ্যমে পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে কেউ কেউ। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। জুলাইয়ের চেতনায় কাঙ্ক্ষিত দেশ গড়তে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশ মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। ভবিষ্যতে রাজনীতি পথ হারালে জাতির পথ প্রদর্শক হিসেবে কাজ করবে জুলাই জাদুঘর। উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় হতাহতদের বিচার নিশ্চিতের দাবি জানান শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা।
২৪-এর গণ অভ্যুত্থানের ছাত্র জনতার বিরচিত প্রতিরোধ আর অকাতরে জীবনদানের মধ্য দিয়ে পতন ঘটে আওয়ামী ফ্যাসিবাদে। সরকারি গেজেট অনুযায়ী আন্দোলনে শহীদ হন ৮৪৩ জন, আহত হন ১৪৩৭০ জন। ৩৬ দিনের রক্তক্ষয়ী সংগ্রামকে স্মরণে রাখতেই জুলাই গণ অভ্যুত্থান জাদুঘর প্রতিষ্ঠা করে অন্তর্বর্তী সরকার। বুধবার গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে স্মৃতি জাদুঘর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে আলোচনা অনুষ্ঠানে গণহত্যার বিচার ও জুলাইয়ের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন চান শহীদ পরিবারের সদস্যরা। আমরা যেন এই গণহত্যার ন্যায় বিচারটা পাই, আমাদের এই ভিকটিম পরিবারগুলোর জন্য যেন ন্যায় বিচার নিশ্চিত করা হয়, জুলাই যোদ্ধাদের যেন যথাযথ রক্তের মূল্যায়ন করা হয়। আমরা সেই রাজনীতিতে যেন আর না যাই যে কে পাবে কে না পাবে, যার প্রয়োজন তাকে আমাদের দিতে হবে। আমরা তো এই দেশেরই নাগরিক, সেই হিসেবে তো আমরা পাই। জুলাই আমাদের একটি দায়িত্ব দিয়ে গিয়েছে, প্রতিটি মানুষ নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারবে। নীতি নির্ধারকরা বলেন, ক্ষমতা টিকিয়ে রাখতে দেশের মানুষের উপর ভয়ঙ্কর নিপীড়ন নির্যাতন চালায় শেখ হাসিনার সরকার। আন্দোলনকারীদের রক্তে রঞ্জিত হয় রাজপথ। তাদের প্রত্যাশা, জুলাই অভ্যুত্থানই যেন দেশের শেষ অভ্যুত্থান হয়। একটা দেশের জনগণের উপরে কিভাবে নিপীড়ন নির্যাতন হত্যাযজ্ঞ চালাতে পারে, তারই ফলশ্রুতি হচ্ছে আজ এই জুলাই গণঅভ্যুত্থান। এই জাদুঘর ভবিষ্যতের রাজনীতিবিদ, সরকার সবার জন্যই একটা চমৎকার এক্সাম্পল তৈরি করবে কেন এই ধরনের রেজিম হওয়া যাবে না। শেষ গণ অভ্যুত্থান যেন এটাই হয় বাংলাদেশের ইতিহাসে। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, ভবিষ্যতে রাজনীতি পথ হারালে জাতির পথ প্রদর্শক হিসেবে কাজ করবে জুলাই জাদুঘর। এখান থেকে নতুন যাত্রাপথ রচনা হবে। আমরা পথ হারিয়ে ফেললে এখানে এসে পথ খুঁজে নেব। যদি আমাদের চিন্তায় কোনো গাফিলতি আসে, আমরা এখানে তার ঠিকানা বার করব। সারা দেশের সকল সংস্কৃতির এটা পীঠভূমি হবে। নাগরিকের নিরাপদ ও মর্যাদা নিশ্চিতে জুলাইয়ের অঙ্গীকার বাস্তবায়নের আহ্বান জানান বক্তারা। একটা জন আকাঙ্ক্ষা সূচিত হয়েছে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে শহীদদের স্মরণ করছে দেশ। সকালে রাজধানীর শাহবাগে জুলাই স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সরকারি কর্মকর্তারা। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, জুলাইয়ের চেতনা ধারণ করে দেশ গঠনে কাজ করছে সরকার। আর মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, দেশে ফিরলে শেখ হাসিনার ফাঁসি কার্যকর করে ফ্যাসিবাদী রাজনীতির ইতি টানা হবে। ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবসে ২৪-এর শহীদদের স্মরণ করছে দেশ। শ্রদ্ধা ভালোবাসায় ফুলে ফুলে ছেয়ে গেছে জুলাই স্মৃতিস্তম্ভ। যাদের রক্ত ঋণে নতুন বাংলাদেশ, সেই সব বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর শাহবাগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সরকারি কর্মকর্তারা। গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর রক্তিম ভরে শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, বাংলাদেশে আর কখনো ফিরতে পারবে না পতিত ফ্যাসিবাদী শক্তি। শেখ হাসিনা ফিরলে ফাঁসির দণ্ড কার্যকরের মাধ্যমে তাদের রাজনীতির চিরতরে ইতি টানা হবে। আমরা ফ্যাসিবাদকে কোনোদিনও বাংলাদেশে যদি তারা ফেরত আসে, তাহলে তাদের এই গণহত্যার জন্য যে তাদের ফাঁসির রায় হয়েছে, সেটিকে কার্যকর করার মাধ্যমেই তাদের বাংলাদেশের রাজনীতির ইতি টানা হবে ইনশাআল্লাহ। সমৃদ্ধ দেশ গঠনে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। ভবিষ্যতে কেউ ফ্যাসিবাদী আচরণ করলে জনগণ মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এই জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় আমরা বাংলাদেশটাকে গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে পুনর্নির্মাণ করব। দীর্ঘ 18 বছর মাঠে থেকে আন্দোলন সংগ্রামে জুলাই গণঅভ্যুত্থানকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, তারা যেন দ্বিধা বিভক্ত না হন। জুলাই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত তরুণ প্রজন্ম থামবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন মন্ত্রী, প্রতিমন্ত্রী। যে ঐক্যবদ্ধ হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদদের স্মরণে জেলায় জেলায় স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। আলোচনা ও স্মরণ সভায় বক্তারা বক্তব্য রাখেন, শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই নতুন বাংলাদেশ ফিরেছে গণতন্ত্র, বাকস্বাধীনতা।
হাজারো তাজা জীবনের বিনিময়ে এসেছে ৩৬ জুলাই, বিদায় হয়েছে ফ্যাসিস্ট, নতুন বাংলাদেশ পেল ছাত্র জনতা। শহীদদের রক্তঋণ শোধের দিনটিকে স্মরণে দেশব্যাপী পালিত হল নানা কর্মসূচি। বুধবার জেলায় জেলায় স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে স্মরণ করা হয় জুলাইয়ের প্রথম শহীদ আবু সাইদ সহ আত্ম উৎসর্গকারীদের। এতে শহীদ পরিবারের সদস্য ও আহত সহ ঢল নামে সর্বস্তরের মানুষের। গণঅভ্যুত্থানের চেতনায় দেশ গঠনের অঙ্গীকার করেন তারা। জান দেব জুলাই দেব না স্লোগানে আয়োজন করা হয় ম্যারাথন ও শোভাযাত্রা। ৩৬ জুলাই থেকে শিক্ষা নিয়ে নতুন করে কেউ ফ্যাসিস্ট হতে চাইলে তা প্রতিহতের হুঁশিয়ারি দেন অংশগ্রহণকারীরা। জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনাও দেয় জেলা প্রশাসন। জুলাই চেতনাকে ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। তাদেরকে সর্বোচ্চ সম্মান এবং সকল কিছু ভাতা প্রদান এবং চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। তাদের এই দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং এই দেশ থেকে সকল ধরনের বৈষম্য দূর করা, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনায় তাদের কবর জিয়ারত ও ফাতেহা পাঠও করা হয়, আর আহতদের সুস্থতা চেয়ে মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করা হয়। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। যেখানেই অধিকার হরণ সেখানেই প্রতিরোধ। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে 11 দলীয় ঐক্যের গণসমাবেশে এ হুঁশিয়ারি দেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। নতুন কোনো ফ্যাসিবাদের উত্থান হতে দেয়া হবে না বলে প্রত্যয় জানান জোটের শীর্ষ নেতারা। এ সময় দ্রুত জুলাই হত্যা মামলার বিচার নিশ্চিতের দাবি জানান তারা। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে 11 দলীয় ঐক্যের গণসমাবেশ। বৃষ্টি উপেক্ষা করে বুধবার সকাল থেকে সমাবেশস্থলে ভিড় করেন নেতাকর্মীরা। তবে যোগ দেননি ঐক্যের অন্যতম শরিক খেলাফত মজলিসের নেতারা। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আয়োজিত কর্মসূচিতে সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং গ্যাস তেল সংকট নিয়ে সরকারের সমালোচনা করেন নেতারা। দ্রুতই জুলাই হত্যায় জড়িতদের বিচার নিশ্চিতের দাবি করেন তারা। এই গণভোটের রায় আমরা পেয়েছি ১৫০০ শহীদের রক্তের বিনিময়ে। এই গণভোটের রায় পেয়েছি শাপলা চত্বরের শহীদের রক্তের বিনিময়ে। যদি বিদ্যুৎ, গ্যাস এগুলোর সংকটে পড়ে সবাই থালাবাটি বাসন কলস নিয়ে রাস্তায় নামবেন। ক্ষমতায় বসেছ, গ্যাস দিতে হবে, বিদ্যুৎ দিতে হবে, সিন্ডিকেট চলবে না, কোনো পণ্যের দাম বাড়ানো যাবে না। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, যেখানেই জনগণের অধিকার হরণ করা হবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। জনগণের দুর্ভোগ যেখানে, সন্ত্রাস যেখানে, ফেসিবাদ যেখানে, জনগণের অধিকার হরণ যেখানে, সেখানেই আমরা অগ্নিগিরি হয়ে জ্বলে উঠব ইনশাআল্লাহ। অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে এসে জামাত এনসিপি জোটের নেতাদের প্রত্যয় যে আকাঙ্ক্ষা থেকে জুলাই আন্দোলন সংগঠিত হয়েছে, জনগণের পাশে থেকে সেই আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করবেন তারা। এদিকে সকালে জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা এবং শিক্ষা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণজমায়েত আয়োজন করে ইসলামী ছাত্র শিবির। এতে অংশ নিয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য রক্ষা করতে চাইলে সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, যদি জাতীয় ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য রক্ষা করতে হয় তাহলে জুলাই সনদ গণভোটের ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে হামলার সঙ্গে জড়িতদের বিচার করে ক্যাম্পাসগুলোতে গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জানান নেতারা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জুলাই হত্যাযজ্ঞের মামলায় দণ্ডিত শেখ হাসিনাকে দেশে ফেরানো যায়নি 2 বছরেও। প্রসিকিউশন বলছে বিচার শেষ করে রায় দেয়া ট্রাইব্যুনালের দায়িত্ব। তবে বিদেশে পলাতক দণ্ডিতদের প্রত্যর্পণ নির্ভর করে সরকারের উপর। এরই মধ্যে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় দেশে ফেরার পর দণ্ড কার্যকরের আশা চিফ প্রসিকিউটরের। গণ অভ্যুত্থানের মুখে 24-এর 5 আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর কেটে গেছে 2 বছর। বারবার চেষ্টার পরও এখনও ফেরানো যায়নি জুলাই হত্যাযজ্ঞের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে। জুলাই মানবতা বিরোধী অপরাধের 6 মামলায় এ পর্যন্ত 61 জনকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে দণ্ডিত 41 জনই পলাতক। শেখ হাসিনা সহ দণ্ডিত পলাতকদের রায় কার্যকর করা নিয়ে উঠেছে প্রশ্ন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে শেখ হাসিনা সহ বিদেশে পলাতক থাকা দণ্ডিতদের দেশে ফেরানোর বিষয়টি পুরোপুরি নির্ভর করে সরকারের উপর। এরই মধ্যে শেখ হাসিনাকে ফেরাতে ভারতের চিঠিও দিয়েছে সরকার। রায়ে বলা থাকে যে রায়টা কার্যকর হবে যখন তিনি গ্রেফতার হবেন অথবা যখন তিনি আসবেন বা তাকে ধৃত করার পর থেকে রায় কার্যকর হয়। এর আগে তো রায় কার্যকর করার কোনো সুযোগ থাকে না। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল থেকে তার সাজা হওয়ার পরে ট্রাইব্যুনালের কিন্তু আর কোনো কার্যক্রম আর থাকে না। এই রায়টা বাস্তবায়ন করার জন্য, কার্যকর করার জন্য সেটাই সরকারের দায়িত্ব। এবং আমাদের জানা মতে সরকার ইতিমধ্যে তাকে প্রত্যার্পণ করার জন্য ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন এবং সেখানে দুই দেশের মধ্যে কী প্রক্রিয়ায় আনবেন বা কতটুকু অগ্রগতি হয়েছে এটি আমার মনে হয় যে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভালো বলতে পারবে। আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় দেশে ফেরার পর দণ্ড কার্যকরের আশা চিফ প্রসিকিউটরের। তাকে তো আটক করা। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের 2 বছরে মানুষ ফেরত পেয়েছে ভোটাধিকার, বন্ধ হয়েছে গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। সেই সঙ্গে আগামীতে দেশের যেসব সংকট রয়েছে সেগুলো মোকাবিলা করে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে বলছেন বিশ্লেষকরা। আর শহীদ পরিবারের প্রত্যাশা জুলাই হত্যাকাণ্ডের ন্যায় বিচারও দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিত করা হবে। 2024 সালে জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন। স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশে যখন নির্বিচারে ছাত্রদের হত্যা করা হচ্ছিল তখন রাজপথে নেমে আসে সর্বস্তরের মানুষ। 15.5 বছরের শাসন আমলের গুম, বিচার বহির্ভূত হত্যা, ভোটাধিকার হরণের বিরুদ্ধে বিস্ফোরণ ঘটে ক্ষোভের। আন্দোলন রূপ নেয় গণঅভ্যুত্থানে। অবশেষে 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় স্বৈরাচার শেখ হাসিনা। জাতিসংঘের হিসেবে 1400-র বেশি শহীদের আত্মত্যাগের বিনিময়ে শুরু হয় গণতন্ত্রের পথে নতুন যাত্রা। গণঅভ্যুত্থানের 2 বছর পার হলো। জুলাই যোদ্ধারা বলছেন গণঅভ্যুত্থান পরবর্তী দেশে অনেক পরিবর্তন হয়েছে। মানুষ বাক স্বাধীনতা ফেরত পেয়েছে, গুম বন্ধ হয়েছে। এখন জুলাই সনদের বাস্তবায়নের বিষয়ে সরকার আন্তরিক হবে এমনটাই প্রত্যাশা তাদের। জুলাই সনদটা বাস্তবায়ন করলেই ম্যাক্সিমাম প্রত্যাশাগুলো আসলে পূর্ণতা পাবে। আমাদের যে নতুন সরকার আছেন পূরণ করে দিবে না, আমি এটা আশাবাদী। জুলাই শহীদ পরিবার বলছে জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের গতি অনেক কম। এসব বিষয়ে সংশ্লিষ্টদের ব্যবস্থা নিতে হবে। কিভাবে লোক বাড়ালে, কিভাবে কোথায় কাকে সাপোর্ট দিলে এই মামলাগুলো, এই তদন্তগুলো যত দ্রুত হবে ততই আমাদের জন্য একটা শান্তির জায়গা। শ্রেণী বৈষম্যহীন একটি দেশ গড়ে তোলার লক্ষ্যে জুলাই গণঅভ্যুত্থানে অকাতরে রক্ত দিয়ে গেছেন অজস্র মানুষ। শহীদদের আত্মত্যাগের যথার্থ মূল্যায়ন দিতে হলে গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জুলাই গণঅভ্যুত্থানের পর মানুষ ভোটাধিকার ফেরত পেয়েছে, মানুষের রাজনৈতিক স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে। তবে দলগুলোকে সহনশীল রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে হবে। আমার কাছে যেটা মনে হয়, আমি জুলাইকে অলমোস্ট সব কাজ যে আমরা একদিন অর্জন করতে পারবো এটা তো সম্ভব না, কিন্তু আমি মনে করি অন্যান্য গণঅভ্যুত্থান তুলনায় আমরা কিন্তু জুলাইয়ের পরবর্তী সময়ে অনেক কিছু অর্জন করে ফেলেছি। পৃথিবীর অন্যান্য দেশে বিপ্লব বা গণঅভ্যুত্থানের পরে যে বিশৃঙ্খলা তৈরি হয় সেই তুলনায় বাংলাদেশে কমই হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। ধীরে ধীরে যেসব সংকট আছে সেগুলো কেটে যাবে এমনটাই প্রত্যাশা তাদের। নূরে আলম, সময় সংবাদ, ঢাকা। 2 বছর আগে রাজপথে রক্ত ঝরিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে হাজারো তরুণ। সরকারি হিসেবে আহত হয়েছেন 13,000। তাদেরই একজন শরীয়তপুরের মবিন। পুলিশের ছোড়া 200টিরও অধিক ছররা গুলি তার মুখমণ্ডল ও 2 চোখে বিদ্ধ হয়ে কেড়ে নিয়েছে দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তি। তার মতো অনেকেই পায়ে গুলি, চোখে স্প্লিন্টার ও হুইল চেয়ারে বন্দি জীবন কাটাচ্ছেন। সময় পেরিয়েছে, পাল্টেছে বাস্তবতা। সরকারও ক্যাটাগরি বিবেচনায় দিচ্ছে মাসিক অনুদান। তাতে এসব আহত যোদ্ধাদের জীবনে কতটা বদল এসেছে বিস্তারিত জানাচ্ছেন শফিকুজ্জামান রুবেল।
জুলাইয়ের উত্তাল দিনগুলোর এক সাহসী যোদ্ধা মোহাম্মদ মবিন। শরীয়তপুরের এই কিশোর 2024-এর 18 জুলাই ঢাকার উত্তরার রাজলক্ষ্মী এলাকায় ছাত্র জনতার মিছিলে অংশ নিয়ে পুলিশের ছোড়া 200-টিরও অধিক ছড়াগুলি তার মুখমণ্ডল ও চোখ মুখে বিদ্ধ হয়। দুই চোখের দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তি প্রায় সম্পূর্ণ হারিয়ে মাকে তৃতীয় চোখ হিসেবে ব্যবহার করে কোনোভাবে কাটছে জীবন। 18 জুলাই সকাল 11:30। জুলাই অভ্যুত্থানের 2 বছর হলো, কিন্তু মবিন এখনো লড়ছেন। তবে এবার শত্রুর বিরুদ্ধে নয়, জীবিকার সঙ্গে, চিকিৎসার সঙ্গে আর অনিশ্চিত ভবিষ্যতের সঙ্গে। দেখার খুবই ইচ্ছা যে অনেকে আহত হয়েছে, কিন্তু তারা দুনিয়াটা দেখতে পাচ্ছে। এখন বাংলাদেশে কি অবস্থা চলতেছে কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না, কিন্তু শুনতে পাচ্ছি আর কি। যাত্রাবাড়ির শনির আখড়ার বাসিন্দা জুলাইয়ের আরেক সৈনিক সজীবের জীবনও কাটছে অনিশ্চয়তায়। কয়েক ফুট দূর থেকে পুলিশের ছোড়া গুলি কেড়ে নিয়েছে এক চোখ, অপর চোখেও ঝাপসা দেখেন। মাথায় গুলি থাকায় যন্ত্রণায় মাঝে মধ্যেই নিজের নিয়ন্ত্রণ হারান। স্ত্রী, 2 সন্তান আর বাবা মা সবই তার কাঁধে। কাজ করার ক্ষমতা নেই, সরকারি অনুদানে চলছে কোনো রকম। তবে স্থায়ী কোনো ব্যবস্থা না হলে কি হবে তা ভাবতেই টিকে থাকা আলোটুকুও অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। চিলিক দিয়ে দিয়ে ব্যথা করে, তো সেজন্য অনেক বিরক্ত লাগে আর অনেক খারাপ লাগে। অন্য জায়গায় কাজ কামে যদি যাই, দেখা যায় এক চোখে দেখি না। আমি যে কাজটা করতাম এটা হলো নিকেলের সিটি গোল্ডের যে কালার করে সিটের যে কাজ, ওইটা তো এক চোখে সম্ভব না। মা বাপ নিয়ে জানি আমি থাকার মতন একটা ব্যবস্থা আমার হয়, জানি আমি তো এখন আর বেশি কিছু করতে পারবো না। এমন হাজারো গল্প জুলাইয়ের আহতদের। কেউ এক পা হারিয়ে আর কাজে ফিরতে পারেননি, হাত হারিয়ে লেখাপড়ার ইতি ঘটেছে। চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থানের প্রত্যাশা এখনো অনেকের অপূর্ণ। কাজ করতে পারি না, সংসারে কোনো করতে পারি না, হাল ধরতে পারি না, মানুষের কাছে বোঝা হয়ে থাকে আর কি। আমরা চাইছিলাম সকলে মিলেমিশে দেশটা পরিচালনা করবে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হবে, সকলে মিলেমিশে থাকবে, প্রত্যেকটা রাজনীতি মিলেমিশে থাকবে। আমরা এরকম দেশ চাইছিলাম আর কি। ডান হাতে কলম ধরতে পারি না, পড়ালেখা থেকে একবারে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছি। তাদের ত্যাগ যেন কেবল ইতিহাসের পাতায় নয়, রাষ্ট্রের দায়িত্ব সমানভাবে স্থান পায়, সেই প্রত্যাশা জুলাই আহতদের। 2 বছর আগে অকুতভয় এই মানুষগুলো রাজপথে নেমেছিল একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে, যে স্বপ্ন পূরণে কেউ চোখ হারিয়েছে, কেউ হাত, কেউ পা, কেউ তার স্বাভাবিক জীবন। ইতিহাস তাদের স্মরণ করবে, এটা যেমন প্রত্যাশা তেমনি তাদের প্রশ্ন। শুধু কি স্মৃতিচারণেই মনে রাখা হবে, নাকি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত নিশ্চিত করা হবে সুচিকিৎসা, পুনর্বাসন, মর্যাদাপূর্ণ জীবন? শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। একদিকে দেশের ইতিহাসের সেরা সাংবাদিকতা, অনন্য সাহসী অবস্থান, বিপরীতে সবচেয়ে বিতর্কিত ভূমিকা। জুলাই গণঅভ্যুত্থানে 2 বিপরীতমুখী ভূমিকাতেই দেখা গেছে দেশের গণমাধ্যমকে। জুলাইয়ে সাহসিকতার উদাহরণ, শহীদ 5 সাংবাদিক আর আহত অসংখ্য গণমাধ্যম কর্মী। আবার সেই গণমাধ্যমই ধামাচাপা দিয়েছে অনেক সত্যকে। বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্রীয় চাপের পাশাপাশি সাংবাদিকদের একটি অংশের নানা অন্যায় সুবিধা গ্রহণ ও নৈতিকতার অভাব বিপথে নিয়ে যান গণমাধ্যমগুলোকে। রণক্ষেত্রের অবস্থা হচ্ছে এখনো বিষয়টা অনেকটা তাই। সারা দেশে পালিত হচ্ছে অসহযোগ আন্দোলন। দাবি দেওয়ার পক্ষে তারা বক্তব্য দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন। এক দফা দাবি আদায়ে তারা এখন পর্যন্ত তাদের সোচ্চার অবস্থান। সমাজের দর্পণ গণমাধ্যম, আর এই গণমাধ্যমকেই কখনো কখনো দাঁড়াতে হয় আতশ কাছের তলে গণমানুষের কাঠগড়াই। তাই তো বারবার আলোচনায় আসে জুলাই অভ্যুত্থানের উত্তাল দিনগুলোই গণমাধ্যমের ভূমিকা। কোথাও মানুষের জমায়েত, কোথাও বিক্ষোভ, কোথাও সংঘাত সংঘর্ষ, চরম প্রতিকূলতা আর ঝুঁকি নিয়ে সেসব খবর তুলে ধরেছেন মাঠের গণমাধ্যম কর্মীরা। এমনকি আন্তর্জাতিক গণমাধ্যমও ফলাও করে প্রচার করেছে সব ঘটনা প্রবাহ। তবে মাঠের সাহসিকতার বিপরীতে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের বিতর্কিত ভূমিকাও কম নয়। ঢাকার মূলধারার গণমাধ্যমের বড় একটি অংশের বিরুদ্ধে আন্দোলনের প্রকৃত চিত্র তুলে না ধরার অভিযোগ রয়েছে। সব মিলিয়ে কিভাবে বিচার হবে সে সময়ের সাংবাদিকতা? জুলাইয়ে আমরা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ জার্নালিজম দেখেছি, আবার সর্বনিকৃষ্ট জার্নালিজম দেখেছি। বেস্ট অফ জার্নালিজম ইয়াং ছেলে মেয়েরা করেছেন, মাল্টিমিডিয়া রিপোর্টার করেছেন, মোজো জার্নালিস্টরা করেছেন। তারা জীবনের তোয়াক্কা করেন নাই, না করে ওনারা মাঠে নেমেছেন। নেমে একের পর এক যতগুলো খুন ছিল এগুলো খুনগুলো ওনারা দিয়েছেন। যতগুলো পুলিশ যেভাবে খুন করছে, বিজিবি গুলি করতেছে, অন্যান্য সিকিউরিটি ফোর্সগুলো সবগুলো ওনারা ডকুমেন্ট করেছেন। আর বাজে সর্বনিকৃষ্ট জার্নালিজম হচ্ছে যে অনেক টিভিতে সো কল সিনিয়র জার্নালিস্ট ছিলেন, তারা চেয়েছেন যে কিভাবে এই নিউজগুলোকে ধামাচাপা দিতে। তাদের কাছে
বিটিভিতে একটা মেট্রো রেলের একটা বড় জিনিস, মানুষ মারা যাচ্ছে, ইয়াং ছেলে মেয়ে মারা যাচ্ছে, তাদের কাছে এটা বড় কিছু ছিল না। মাঠের সাংবাদিকতায় সাহসিকতার দৃষ্টান্ত শহীদ তাহির জামান প্রিয়, হাসান মেহেদীরা প্রাণ হারানোর পরও কেন প্রশ্নের ঊর্ধ্বে উঠতে পারল না দেশের গণমাধ্যম? দুর্বলতা, ব্যর্থতা কিংবা ঘাটতি ছিল ঠিক কোথায়? লোভ লালসার ঊর্ধ্বে উঠতে পারেনি আমাদের সম্পাদকরা। তারা অর্থবিত্তের মালিক হওয়ার জন্য সরকারের পদলেহন করেছেন। যদি সত্যি অর্থে সাংবাদিকরা তার নিজস্ব ভূমিকাটা, ইথিক্সটা মেনে চলতো, শেখ হাসিনা স্বৈরাচার বা ফেসিস্ট হতে না। এত বছর ফেসিবাদী শাসনের কবলে বাংলাদেশে পড়তে হতো, দিনের পর রাতে হতো না। সরকারের কাছ থেকে তারা বেনিফিটেড হয়েছে, এরকম একটা গ্রুপ তো আছেই। সেখান থেকে একটা সেলফ সেন্সরশিপ তৈরি হয়েছিল। আবার আরেকটা অংশ আছে যারা হয়তো সরকারের সুবিধাভোগী ছিল না, কিন্তু তারা নিজেরাও এটাকে সেলফ সেন্সরশিপ করেছে। সেটা কেন করেছে? কারণ বিভিন্ন সময় কেউ গুম হয়ে যাওয়া, মামলা হওয়া বা নানাভাবে হেনস্থা হওয়া, ওই ভয় থেকে অনেকে সেলফ সেন্সরশিপে গিয়েছে। আর সরকারের একটা ওভারঅল একটা প্রেশার তো ছিলই। গণমাধ্যম সংশ্লিষ্টরা বলছেন, জুলাইয়ের বিতর্কিত ভূমিকা থেকে শিক্ষা নিয়ে নিজেদের শুধরানোর সুযোগ এখন গণমাধ্যমের সামনে। জনগণের অধিকার কেড়ে নেয়, অবলীলায় হত্যা করে, তার পাশে দাঁড়াবো নাকি আমি জনগণের পাশে? এটা সবসময় আপনার স্ট্যান্ডে দাঁড়াতে হবে। এটা একটা ইথিক্যাল প্রশ্ন। অতীতের ভ্রান্ত পথ ভুলে আমরা যেন সঠিক পথে ফিরে আসি। দালালি থাকবে না, যেটা সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন, যেটা সত্য সেটাই তুলে ধরবেন। সেই ভূমিকাটা আমরা গণমাধ্যমের কাছে প্রত্যাশা করি। স্বাধীনতা এমন কোনো বিষয় না গণমাধ্যমের যে আমার হাতে কেউ তুলে দিবে। এটা আমার চর্চার ভেতর দিয়ে, আমার সাহসিকতার ভেতর দিয়ে এটা আমাকে স্ট্যাবলিশ করতে হবে। বিশ্লেষকরা বলছেন, পক্ষপাতদুষ্ট ভূমিকা ছেড়ে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষতার পথ ধরলেই মানুষের আস্থা ফিরে পাবে গণমাধ্যম, সত্যিকার ভাবেই হতে পারবে গণমানুষের কণ্ঠস্বর। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। অগ্নিগর্ভ জুলাইয়ের ৩৬তম দিন, ২৪-এর ৫ অগাস্ট। চলছিল জরুরি অবস্থা। সকাল থেকেই ছিল থমথমে পরিবেশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জেগে ওঠে ছাত্র জনতা। রাজধানীর প্রবেশ পথগুলো সহ বিভিন্ন স্থানে ১৪৪ ধারা ভেঙে ফেলে ছাত্র জনতা। সংঘর্ষে জড়িয়ে পড়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। সবকিছু উপেক্ষা করে গণভবন অভিমুখে জনতার মার্চ। দুপুর নাগাদ খবর আসে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। ছাত্র জনতার দ্রোহের আগুনে ২৪-এর এই দিনে পতন ঘটে আওয়ামী ফ্যাসিবাদী শাসনের। সেদিন রাজধানীর গুরুত্বপূর্ণ স্পটগুলোর পরিস্থিতি কতটা ভয়াবহ, ভয়ঙ্কর ছিল তা জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। ২০২৪ সালের উত্তাল জুলাইয়ের মাঝামাঝি সময়ে ছাত্র আন্দোলনের অন্যতম হটস্পটে পরিণত হয় রাজধানীর যাত্রাবাড়ি এলাকা। প্রতিদিনই আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ছাত্র জনতার সংঘর্ষ হয়, ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে। এর চূড়ান্ত রূপ নেয় ৫ আগস্টে। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায় এবং অন্যান্য এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী পিছু হটলেও ব্যতিক্রম ঘটে শুধুমাত্র যাত্রাবাড়ি এলাকায়। যাত্রাবাড়ি থানার সামনে সাধারণ মানুষ অবস্থান নিলে পুলিশ নির্বিচারে কিন্তু গুলিবর্ষণ করে এবং ধীরে ধীরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পিছু হটতে থাকে। ৫ আগস্টে যাত্রাবাড়ির এই ছিল খবর। এখন আমরা চলে যাব উত্তাল জুলাইয়ে রাজধানীর উত্তরার খবর জানতে সহকর্মী আব্দুল্লাহ শাফির কাছে। ২৪ সালের ৫ আগস্ট উত্তরের বিএনএস সেন্টারের সামনের এই ফুট ওভারব্রিজটি ছিল স্বৈরাচার এবং জনতার মাঝখানের সীমানা। ৫টির মতো কাঁটাতারের বেড়া ছিল, বেশ কয়েকটি তল্লাশি চৌকি ছিল, সেনাবাহিনীর ৩ স্তরের নিরাপত্তা বলয় ছিল, সঙ্গে ছিল সাজোয়া যান এবং বেশ কয়েকটি ট্যাঙ্ক। বিপরীত পাশে উত্তরা রাজুক মডেল কলেজ, বিএনএস সেন্টারের গলি, মাস্কট প্লাজা, উত্তরা হাউস বিল্ডিং, আবদুল্লাপুর টঙ্গী এলাকা থেকে লক্ষ লক্ষ মানুষ এসে জমায়েত হয়েছিল। তারা মুহুর্মুহু স্লোগান দিচ্ছিল এবং ঢাকায় প্রবেশের চেষ্টা করছিল। তখন তাদের উত্তেজনা প্রশমনে সেনাবাহিনীর তরফ থেকে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। আর যখন গুলি ছোড়া হয় তখন সাধারণ জনতা আরও বেশি উত্তেজিত হয়ে ওঠে এবং তারা সামনের দিকে এগিয়ে আসতে থাকে। সেনাবাহিনী এবং ছাত্র জনতা একেবারে মুখোমুখি হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত সেনাবাহিনী পিছু হটতে বাধ্য হয়। ১৪৪ ধারা ভেঙে, জরুরি অবস্থা ভেঙে তারা ঢাকায় প্রবেশ করে এবং গণভবন অভিমুখে রওনা হয় লক্ষ লক্ষ ছাত্র জনতা। এই ৫ আগস্ট সকালের দিকে সাভার এবং গাবতলী এলাকার পরিস্থিতিটা আসলে কেমন ছিল সেই ব্যাপারে বলছেন সহকর্মী আলতাফ হুসাইন। জুলাই জুড়েই সাভার, আশুলিয়া ও গাবতলী এলাকা ছিল আন্দোলনের অন্যতম উত্তপ্ত জনপদ। সড়ক অবরোধ, সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, গুলিবর্ষণ ও হতাহতের খবর নিয়মিত উঠে আসে গণমাধ্যমে। আশুলিয়ার বাইপাইল ও থানার আশপাশের এলাকায় আন্দোলনকারীদের উপর ব্যাপক গুলিবর্ষণের ঘটনা ঘটে। পরে কয়েকটি মরদেহ একটি ভ্যানে স্তূপ করে আগুনে পুড়িয়ে দেওয়ার দৃশ্য
দেশ জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করে। আন্দোলনকারীরা একের পর এক প্রতিবন্ধকতা অতিক্রম করে রাজধানীতে প্রবেশ করেন। এরই মধ্যে শেখ হাসিনার দেশ ত্যাগের খবর ছড়িয়ে পড়লে উল্লাসে ফেটে পড়েন ছাত্র জনতা। এই ছিল আমার কাছে সাভার ও গাবতলী এলাকার জুলাই আন্দোলনের চিত্র। উত্তাল জুলাইয়ের আরও গল্প জানতে আমরা চলে যাচ্ছি মিরপুরে সহকর্মী রাইদুল ইসলাম শুভর কাছে। 2024-এর আজকের এই দিনটিতে এই সকালে যখন সারা দেশ থেকে মানুষ ঢাকা মুখে প্রবেশ করতে চেয়েছিল, তখন কিন্তু আটকে দিয়েছিল সেনাবাহিনী সদস্যরা বিভিন্ন কাঁটাতারের ব্যারিকেড দিয়ে। ঠিক রাজধানীর মিরপুরের বাসিন্দারাও বা ছাত্র জনতারাও কিন্তু অগ্রসর হতে চেয়েছিল সেই গণভবনের দিকে, কিন্তু সেই ব্যারিকেডের মুখে পড়ে তাদেরও কিন্তু বাধার মুখে পড়তে হয়েছিল। সে সময় সেই দিনকার যেই সাবেক সেনা কর্মকর্তারা ছিলেন তারা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 10, 11, 12 এবং পল্লবীর সেই ছাত্র জনতা এবং লাখো স্রোত সেই গণভবনের দিকে কিন্তু ঢল নেমেছিল। এখন শুনবো একটু সেই দিন শহীদ মিনার এলাকায় কি ঘটেছিল, সেই দিনকার ইতিহাসের সাক্ষী তুলে ধরছেন আমাদের সহকর্মী মনির হোসাইন। মার্চ টু ঢাকা কর্মসূচি সফল করার জন্য সারা দেশের মতো এই চানখারপুলেও নেমেছিল ছাত্র জনতা, কিন্তু সারা দিন চলে দফায় দফায় সংঘর্ষ। আন্দোলনকারীদের দমাতে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবহার করে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল, এমনকি জীবননাশী বুলেট। যেই বুলেটে শহীদ আনাস সহ এই চানখারপুল এলাকায় শহীদ হয়েছেন আরও 5 জন। 5 আগস্ট সেই আন্দোলনের মূল যেই সংঘর্ষ, সেই সংঘর্ষের অন্যতম হটস্পট হয়ে ওঠে চানখারপুল শহীদ মিনার এলাকা। সেদিন মোহাম্মদপুর এলাকায়ও পরিণত হয় রণক্ষেত্রে। সেই খবর জানাবেন সহকর্মী তানভীর হাসান মেঘ। ভোর থেকেই সারা দেশ জুড়ে কার্যকর ছিল কারফিউ, কিন্তু সকাল বাড়ার সঙ্গে সঙ্গেই রাজধানীর মোহাম্মদপুর এলাকার পরিস্থিতি সম্পূর্ণরূপে বদলাতে থাকে। শুরুতে বছিলা সড়কের দিকে ছোট ছোট দল হয়ে মানুষ আসতে থাকেন। ধীরে ধীরে সেই উপস্থিতি বেড়িবাঁধ সংলগ্ন সহ আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের উপস্থিতি ক্রমেই বাড়তে থাকে। দুপুরের পর সরকার পতনের খবর ছড়িয়ে পড়লে পুরো মোহাম্মদপুর এলাকার চিত্র পাল্টে যায়। সড়কে মানুষের উপস্থিতিও বেড়ে যায়। গণভবনের দিকে অগ্রসর হন সাধারণ মানুষ। 5ই আগস্টের এই দিনটি মোহাম্মদপুর মানুষের স্মৃতিতে এখনও স্পষ্ট। আপনারা এতক্ষণ শুনছিলেন এই দিনে মোহাম্মদপুর এলাকায় কি কি ঘটেছিল, একই দিনে শাহবাগে কি ঘটেছিল সেই খবর জানব আমার সহকর্মী নাজমুস সালির কাছে। রক্তক্ষয়ী জুলাইয়ের 36 তারিখ ভোর থেকেই পুরো শাহবাগ অঞ্চল ছিল একেবারে থমথমে। তবে যারা লং মার্চ টু ঢাকা কর্মসূচি সফল করার জন্য শাহবাগের বিভিন্ন অলিতে গলিতে অবস্থান করছিল, তারা ভোর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে গোপনে বিভিন্নভাবে এই রাজপথে ওঠার চেষ্টা করলে পুলিশ তাদেরকে বিভিন্নভাবে বাধা দিয়ে আটকে দেয় বিভিন্ন অলিগলির মধ্যেই। বিপুল সংখ্যক মানুষ নেমে আসে শাহবাগে। তখন তারা এই লং মার্চ টু ঢাকা কর্মসূচি সফল করার উদ্দেশ্যে শাহবাগ থেকে রওনা দেয় গণভবন এবং সংসদ ভবনের এলাকার দিকে। সেই সময় 5 তারিখ দুপুর নাগাদ সংসদ ভবনে দখল নেয় ছাত্র জনতা। চূড়ান্তভাবে পতন হয় 17 বছর জেকে থাকা ফ্যাসিবাদের। এই মুহূর্তে সহকর্মী হাসান ওয়ালি অবস্থান করছেন গণভবন এলাকায়। তিনি জানাবেন 5 আগস্ট কি ঘটেছিল সেখানে। আমরা এখন চলে যাব হাসান ওয়ালির কাছে। 24 আগস্ট দুপুরের পর থেকেই শাহবাগ সহ রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ ছাত্র জনতা আসতে শুরু করেন এই গণভবন অভিমুখে। আর সেদিন এই জায়গার দৃশ্যের কথা যদি বলি, গণভবনের ভেতরে বাইরে পাশে সংসদ ভবন পুরো জায়গা জুড়ে কিন্তু মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। গণভবনের প্রতিটি পরতে পরতে তার দৃশ্য দেখা যায়, তার প্রমাণ দেখা যায়। হামলা ভাঙচুরের ঘটনাও কিন্তু ঘটে, কারণ মানুষ দীর্ঘ 17 বছর খুন গুম নির্যাতন সব কিছুর নির্দেশ আসতো লাল দেয়ালের গণভবন থেকে। ফলে সেই জায়গার প্রতি মানুষের যে ক্ষোভ ছিল সেটির বহিঃপ্রকাশ কিন্তু স্বাভাবিকভাবে 5 আগস্ট ঘটেছে। এবং তার মধ্য দিয়ে কিন্তু আসলে একই সঙ্গে স্বৈরশাসকের বিদায়ের মধ্য দিয়ে মানুষের মধ্যে যে আনন্দ, যে উৎসব, যে উত্তেজনা, যেই উৎসাহ কাজ করেছে অর্থাৎ বিজয়, সেটিরও উদযাপনও কিন্তু মানুষ করেছে। সব জায়গায় কিন্তু আসলে একটি নতুন দিনের সূচনা হয়, একটি নতুন দৃশ্যের অবতারণ হয় এবং তার মধ্য দিয়ে বাংলাদেশে একটি নতুন যুগে প্রবেশ করে। 5 আগস্ট
শেখ হাসিনার পদত্যাগ, জাতির উদ্দেশ্যে সেনা প্রধানের ভাষণ। 6 আগস্ট রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর একের পর এক বৈঠক, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের উদ্যোগ। 8 আগস্ট শপথ নেয় নতুন সরকার, শুরু হয় নতুন অধ্যায়। মাত্র কয়েক দিনে বদলে যায় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই অভ্যুত্থানের আলোচনা সভায় বক্তব্য রাখছেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। সরাসরি যাচ্ছে সেখানে। 2024 সালের এই দিনে ছাত্র জনতার সুতীব্র গণ অভ্যুত্থানের মুখে দীর্ঘ 1.5 দশকের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে। ফ্যাসিবাদী সরকার বশংবদ ব্যক্তিবর্গ পলাতে বাধ্য হয়, মুক্ত হয় স্বদেশ, সূচিত হয় নূতন প্রভাত। প্রথমে আমি জুলাই অভ্যুত্থানে শহীদ ব্যক্তিবর্গের রুহের মাগফিরাত কামনা করছি। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, ইয়ামিন, ফারহান, নাফিস, সজল, রাব্বি, মিরাজ, এনাম, তাইম, নাইমা, ছোট্ট শিশু রিয়াকব ও আহাদ সহ জুলাই অভ্যুত্থানে উৎসর্গকারী হাজারো বীর শহীদকে। তাদের আত্মদান ও দেশপ্রেম জাতিকে চিরকাল অনুপ্রাণিত করবেন। শুধু মণ্ডলী, আমি বেশি সময় নেব না, আপনাদেরকে ধন্যবাদ দেই, ধৈর্য ধরে এতক্ষণ বসে আছেন। প্রকৃতপক্ষে বক্তৃতা দেওয়ার মানসিকতা হারিয়ে ফেলেছি। আজ এই অনুষ্ঠানটি একটি জাতীয় অনুষ্ঠান, সলেম অকেশন। জুলাই যোদ্ধাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করার জন্যই রাষ্ট্র এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। কিন্তু যে দৃশ্য এখানে দেখলাম সেটিতে অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত হয়েছে, ব্যথিত হয়েছে। সকালটা ভালোই কেটেছিল, টেলিভিশনে দেখেছি জুলাই জাদুঘর উদ্বোধনী অনুষ্ঠানটি। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী এবং অন্যান্য দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিলেন। জুলাই যোদ্ধাদের একটি মিলন মেলা দেখতে পেয়েছিলাম সকালে। জাতীয় ঐক্য সহজেই প্রতিভাত হয়েছিল, কিন্তু বিকেলের এই অনুষ্ঠানটিতে যা দেখলাম এটি অভিপ্রেত ছিল না, একেবারে অনভিপ্রেত। জাতীয় অনুষ্ঠানে আমরা তো জাতীয় ঐক্যের কোনো বহিঃপ্রকাশ দেখাতে পারলাম না। ভুল তো মানুষ করেই, নিশ্চয়ই এখানে ডকুমেন্টারিতে অনেক ভুল আছে। প্রথম ভুল আমি দেখেছি, সেখানে তো আবু সাইদের ছবিই নাই। আবু সাইদ এই বিপ্লবের প্রতিচ্ছবি, প্রতীক। তার ছবি না থাকলে এটা কোনো ডকুমেন্টারি হলো না। সেখানে আরো নাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ছবিও তো নাই। সুতরাং কিছু ভুল হয়েছে এবং এই ভুল মাননীয় মন্ত্রী জোর হাতে স্বীকার করেছেন, ক্ষমা চেয়েছেন, বারংবার ক্ষমা চেয়েছেন। তারপর তো শান্ত হওয়া উচিত এই ধরনের একটা জাতীয় অনুষ্ঠানে। এটাকে পুষে সংসদের মতো একটা ওয়াকআউট, এটি বাঞ্ছনীয় নয়। আমি লক্ষ্য করেছি মাননীয় সংসদ সদস্য আক্তার, তিনি তার অনুসারীদেরকে প্রশমিত করার চেষ্টা করেছেন, কিন্তু বাংলাদেশের নেতাকে তো মানে না সহজে অনুসারীরা। প্রতি মুহূর্তেই তারা যে নেতার চেয়ে বড় এটা প্রমাণ দেওয়ার জন্য মুখিয়ে থাকে। সরাসরি ছিলাম বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। তিনি বক্তব্য দিচ্ছেন। তার বক্তব্যের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। এবার যাচ্ছি পরের খবরে। জুলাই আন্দোলনে গণভবনে রুদ্ধদ্বার অবস্থায় কাটানো শেষ মুহূর্তেও যে কোনো মূল্যে আন্দোলন দমন করতে চেয়েছিলেন শেখ হাসিনা। 5 আগস্ট সকালে গণভবনে প্রভাবশালী কয়েক মন্ত্রী ও শীর্ষ নেতা সহ বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন, যেখানে শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়ার পরামর্শ দেন সামরিক কর্মকর্তারা। ক্ষমতা ছাড়ার আগের 2 ঘন্টা কতটা শ্বাসরুদ্ধ করছিল সে খবর জানাচ্ছেন বুলবুল রেজা।
ক্ষমতা ছাড়ার আগে গণভবনে কাটানো শেখ হাসিনার শেষ 2 ঘন্টা কতটা শ্বাসরুদ্ধকর ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের দাখিল করা এক নথিতে উঠে এসেছে সেই চিত্র। প্রতিবেদনে বলা হয়, রুদ্ধদ্বার অবস্থায় কাটানো শেষ মুহূর্তেও যে কোনো মূল্যে আন্দোলন দমন করতে চেয়েছিলেন শেখ হাসিনা। 5 আগস্ট 2024 সকাল 9টা থেকে 10টা গণভবনে আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী কয়েকজন মন্ত্রী ও শীর্ষ নেতাসহ বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠকে বসেন শেখ হাসিনা। তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দেখিয়ে শেখ হাসিনা বলেন, ওরা ভালো কাজ করছে, সেনাবাহিনী পারবে না কেন? তখন চৌধুরী মামুন বলেন, পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় এমন কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব না। অস্ত্র গোলাবারুদ আর অবশিষ্ট নেই, ফোর্স টায়ার্ড হয়ে গেছে। ওই বৈঠকে সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়ার পরামর্শ দেন। বৈঠকের এক পর্যায়ে রেগে গিয়ে শেখ হাসিনা বলেন, তাহলে তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো এবং গণভবনে কবর দিয়ে দাও। ওই বৈঠক থেকে সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে গণভবনের অন্য একটি কক্ষে নিয়ে যান। ওই কক্ষে সামগ্রিক পরিস্থিতি ব্যাখ্যা করে তাকে পদত্যাগ করতে আবারও অনুরোধ করেন সামরিক কর্মকর্তারা। তারা বলেন, সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। ছাত্রদের ডাকা মার্চ টু ঢাকা কর্মসূচির কারণে গণভবন অভিমুখে ঢাকার চারপাশ থেকে মিছিল আসছে। শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করেন ছোট বোন শেখ রেহানাও। এক পর্যায়ে বড় বোনের পা জড়িয়ে ধরেন। তাতেও পদত্যাগে রাজি না হলে ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে কথা বলেন সামরিক কর্মকর্তারা। জয়কে সামরিক কর্মকর্তারা বলেন, প্রাণে বাঁচতে হলে পদত্যাগ করা ছাড়া উপায় নেই, সময় গুরুত্বপূর্ণ, আর এখনই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। পরিস্থিতি বুঝতে পেরে মায়ের সঙ্গে কথা বলেন জয়। তার কথায় ক্ষমতা ছাড়ার সিদ্ধান্ত নেন শেখ হাসিনা। এ সময় শেখ হাসিনা একটি ভাষণ রেকর্ড করে টেলিভিশনে প্রচারের ইচ্ছা পোষণ করেছিলেন, তবে সামরিক কর্মকর্তারা তাতে অপারগতা প্রকাশ করেন। গণভবন অভিমুখে তখন আসছিল লাখ লাখ ছাত্র জনতার মিছিল। এজন্য দ্রুত গুছিয়ে নিতে শেখ হাসিনাকে ৪৫ মিনিট সময় দেওয়া হয়। বেলা ১১টায় আইএসপিআর থেকে বিটিভির মহাপরিচালককে জানানো হয় বেলা ২টায় জাতির উদ্দেশ্যে বক্তব্য দেবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এর কিছুক্ষণ পর দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বিকেল ৪টায় সেনা সদরে সাংবাদিকদের ব্রিফ করেন সেনাপ্রধান। প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কিছুক্ষণ পর সোহরাওয়ার্দী উদ্যানে হচ্ছে কনসার্ট ফর ডেমোক্রেসি। সেখানে আছেন সহকর্মী নাইম হাসান। সরাসরি যাব তার কাছে। নাইম, সকল প্রস্তুতি শেষ, এখন শুধু মঞ্চে ওঠার অপেক্ষা। 5ই আগস্টকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানে কনসার্ট ফর ডেমোক্রেসির আয়োজন করা হয়েছে। সেই কনসার্ট ফর ডেমোক্রেসির আয়োজনের কিন্তু হচ্ছে আজকে যে বিকেল 3টা বাজে 7টি দল সোহরাওয়ার্দী উদ্যানে উঠে পারফর্ম করবে, তার কিন্তু এখন সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন শুধুমাত্র হচ্ছে বিকাল 3টা বাজার অপেক্ষা, যখনই হচ্ছে এই দলগুলো একে একে উঠে এই সোহরাওয়ার্দী উদ্যানের যেই কনসার্ট ফর ডেমোক্রেসির আয়োজন সেখানে উঠে পারফর্ম করা শুরু করবে। ইতিমধ্যেই কিন্তু হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু হচ্ছে দর্শকরা আসতে শুরু করেছে। আমি যদি একটু বলে রাখতে চাই, এই যে কনসার্ট ফর ডেমোক্রেসি, এই কনসার্ট ফর ডেমোক্রেসিতে আজকে যেই 7টি দল সোহরাওয়ার্দী উদ্যানে পারফর্ম করবে, এই 7টি দলের মধ্যে রয়েছে জনপ্রিয় ব্যান্ড মাইলস, ওয়ারফেজ, লালন, ডিফারেন্ট টাচ সহ আরও মোট 7টি দল এই যেই কনসার্ট ফর ডেমোক্রেসিতে পারফর্ম করবে। এই যে কনসার্ট জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে এই কনসার্টকে ঘিরে কিন্তু হচ্ছে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ উদ্দীপনা রয়েছে। যদিও এই কনসার্টটি কিন্তু হচ্ছে সাধারণ মানুষের জন্য একদমই উন্মুক্ত রাখা হয়েছে। এই কনসার্টের জন্য কিন্তু কোনো ধরনের কোনো টিকিট বা হচ্ছে প্রবেশ মূল্য রাখা হয়নি। যে কোনো সর্বশ্রেণী পেশার মানুষ হচ্ছে আজকে সোহরাওয়ার্দী উদ্যানে এসে এই কনসার্ট উপভোগ করতে পারবেন। যে কনসার্টটি মূলত আজকে বিকেল 3টা থেকে শুরু হবে। এরপর এই কনসার্টের পর্দা নামবে আজকে রাত 10টা বা 11টার দিকে। ইতিমধ্যেই কিন্তু হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে আমরা দেখেছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জড়ো হতে শুরু করেছেন, আর তারা শুধু এখন অপেক্ষায় আছেন যে প্রিয় দল তাদের যারা আছে বা প্রিয় দলের সদস্য যারা আছে তারা মঞ্চে উঠে পারফর্ম করবে, যেখানে উঠে আসবে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিকথা। তো এই ছিল আমার কাছে কনসার্ট ফর ডেমোক্রেসি আয়োজনের সর্বশেষ তথ্য জাতীয় সোহরাওয়ার্দী উদ্যান থেকে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে সহকর্মী নাইম হাসান। দুপুরের সময় আরও থাকছে।
হরমুজ নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতি ইরানের। বাণিজ্যিক জাহাজ চলাচলে চুক্তির কাছাকাছি দুই দেশ। প্রণালী খুললে নৌ অবরোধ তুলতে রাজি ওয়াশিংটন। গোপালগঞ্জে বসতঘরের উপর উল্টে পড়ল ট্রাক, প্রাণ গেল গৃহবধূর। ভোরে টেকেরহাট থেকে গোপালগঞ্জ যাচ্ছিল একটি ট্রাক। সদর উপজেলার মারেঙ্গা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি টিনশেড ঘরের উপর উল্টে পড়ে। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান গৃহবধূ সুরাইয়া। এই ঘটনায় চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করেছে পুলিশ। এবার বাণিজ্যের সংবাদ। বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর শীর্ষ অবস্থানে হারিয়ে এক ধাক্কায় 5 নম্বরে নেমে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর 2 বছর পর আবারও 1 নম্বরে উঠে এসেছে সৌদি আরব। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে দেয়া হয়েছে এমন তথ্য। সর্বোচ্চ রেমিটেন্স পাঠানো 5 দেশের তালিকায় 2 ধাপে গিয়েছে যুক্তরাজ্য। তৃতীয় অবস্থান ধরে রেখেছে সংযুক্ত আরব আমিরাত। আর চতুর্থ স্থান দখলে নিয়েছে মালয়েশিয়া। 2025-26 অর্থবছরের রেকর্ড $3,558 কোটি 94 লাখ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এর মধ্যে সর্বোচ্চ $584 কোটি 89 লাখ এসেছে সৌদি আরব থেকে। 2024-25 অর্থবছরে রেমিটেন্স পাঠানো শীর্ষ 5 দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা মধ্যপ্রাচ্যের এই দেশ থেকে এসেছিল $426 কোটি 44 লাখ। অর্থাৎ এক বছরে সৌদি থেকে আসা প্রবাসী আয় বেড়েছে $158 কোটি 45 লাখ বা 37.15%। 2023-24 অর্থবছরে রেমিটেন্স পাঠানোর শীর্ষ দেশের তকমা হারিয়েছিল দেশটি। রেমিটেন্স পাঠানোর হিসাবে এক বছরের চতুর্থ অবস্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে যুক্তরাজ্য। 2024-25 অর্থবছরে যেখানে $316 কোটি 46 লাখ প্রবাসী আয় এসেছিল যুক্তরাজ্য থেকে, সেখানে গেল অর্থবছর এসেছে $507 কোটি 20 লাখ। বছর ব্যবধানে বেড়েছে 60.27%। তৃতীয় অবস্থান ধরে রাখা সংযুক্ত আরব আমিরাত থেকে গেল অর্থবছর রেমিটেন্স এসেছে $458 কোটি 39 লাখ। এক বছরে বেড়েছে 9.97%। 2023-24 অর্থবছরে এই দেশ থেকে এসেছিল সর্বোচ্চ $463 কোটি 42 লাখ প্রবাসী আয়। পঞ্চম থেকে চতুর্থ অবস্থানে উঠে আসা মালয়েশিয়া থেকে 2025-26 অর্থবছরে $340 কোটি 37 লাখ প্রবাসী আয় এসেছে। 2024-25 অর্থবছরের তুলনায় যা 21.35% বেশি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন। ফ্যাসিস্টের মুখোশ উন্মোচনের আশা প্রধানমন্ত্রীর। অহেতুক অস্থিরতা তৈরি করে পলাতকদের ফেরানোর চেষ্টায় কেউ কেউ। দ্রোহের আগুনে মুক্তির 36 জুলাই শহীদদের স্মরণ। গণঅভ্যুত্থানের চেতনায় দেশ গঠনের অঙ্গীকার। শেখ হাসিনার ফাঁসি কার্যকর করে ফ্যাসিবাদের ইটি টানার ঘোষণা। এবং অধিকার হরণ হলেই প্রতিরোধের হুঁশিয়ারি জামাত আমিরের। নতুন কোনো ফ্যাসিবাদের উত্থান হতে না দেওয়ার প্রত্যয় 11 দলের। দ্রুত জুলাই হত্যার বিচার দাবি। এই ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময়, সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ ইমদাদ। বিভাগীয় সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।